সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কোটা বাতিল নয়, সংস্কার চেয়ে আদালতে রিট। দুই শিক্ষার্থীর রিটকারীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলছেন আন্দোলনকারীরা। আগামীকাল সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেটের ডাক। এদিকে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ 6 জনের আদালতে প্রশ্ন ফাঁসের দায় স্বীকার। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সমাধানের খোঁজে। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আছেন শওকত মাহমুদ, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব। দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক শিক্ষার্থীদের। সরকারের কাছ থেকে স্পষ্ট বার্তা না পাওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি। সিদ্ধান্ত দেবেন উচ্চ আদালত। বিসিএস প্রশ্ন ফাঁস করেই কুলি থেকে কোটিপতি আবেদ আলী সহ আদালতে 7 জনের স্বীকারোক্তি। গ্রেফতার 17 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ। সবার ব্যাংক হিসাব জব্দ। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি পেলেন শেখ হাসিনা। বেইজিংয়ে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ, ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে যুক্তরাজ্যে মন্ত্রিসভায় লেবার পার্টির নেতা। উচ্ছ্বসিত প্রবাসীরা। এবং ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী আচরণেই মুক্তি পাচ্ছেন না বেগম জিয়া। অভিযোগ মির্জা ফখরুলের। মুক্ত বিএনপি চেয়ারপারসনকে কিভাবে মুক্তি দেবে সরকার, প্রশ্ন আইনমন্ত্রীর। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম সমাধানের খোঁজে। খবরের শিরোনামে অনেকগুলো বিষয় বলছিলাম। কোটা সংস্কার আন্দোলন কিংবা কোটা বাতিলের যে আন্দোলন চলছে সেটি নিয়ে যেরকম কথা আছে, বেগম জিয়াকে নিয়েও কথা আছে বিসিএস এর প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির সাবেক চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সহ যারা গ্রেফতার হয়েছেন তাদের প্রসঙ্গেও। এছাড়াও আরও কিছু বিষয় আছে, সব নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। শওকত ভাই, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতেই অনেকগুলো প্রসঙ্গের কথা বলছিলাম, কোটা আন্দোলনের প্রসঙ্গটাতেই যাই। আজকে পর্যন্ত যতটুকু আপডেট, এরই মধ্যে নিশ্চয়ই আপনি জেনেছেন। এখন ব্যাপার হচ্ছে, এই আন্দোলনটি তো চলছে বেশ কিছুদিন ধরে। আন্দোলনটি শুরু হয়েছিল কিন্তু আদালতের একটি রায়ের প্রেক্ষিতেই। তো শুরু থেকেই সরকার বলে আসছিল যে আদালতের ব্যাপারে সরকারের কোনো বক্তব্য নেই, যা হওয়ার আদালতের মাধ্যমেই হবে। কিন্তু লাগাতার আন্দোলনটি যেটি চলছে সেটি আবার সরকারকে উদ্দেশ্য করেই আন্দোলনটা, মানে শিক্ষার্থীরা যেসব কথা বলছেন, মানে সরকারের কাছে চাইছেন। তো সব কিছু মিলিয়ে সরকারের তরফে, যেমন আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন যে এই আন্দোলনে কেউ যেন কোনো ধরনের উস্কানিতে পা না দেয়, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেজন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে একেবারেই কি বলে যে দমন পীড়নের মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, সেটি স্বাভাবিক। কিন্তু সবকিছু মিলিয়ে এখন ব্যাপারটি কি, যেটি হয়েছিল কোটা সংস্কার আন্দোলন হলো এর আগে 2018 সালে সরকার কোটা বাতিল করেছিল। এবার যখন কোটা ফিরেছে সেটি কিন্তু আদালতের নির্দেশে। তো এখন আদালতের নির্দেশে সব ঠিক আছে, আবার আন্দোলন চলছে সরকারের কাছে এই দাবিটি পূরণ করা চেয়ে। তো সবকিছু মিলে সমাধানের খোঁজে যে শিরোনাম আমি করেছি, সমাধানের কি পথ আপনি দেখেন? দেখুন, আন্দোলন আমি বলবো যে গত কয়েকদিনে খুব সফলভাবে হয়েছে এবং শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। এবং যে আন্দোলনের যে আমরা চরিত্র দেখছি তা আসলেই স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সব ছাত্ররাই এটা দলমত নির্বিশেষে নেমে পড়েছে। এখন উচ্চ আদালতের একটি রায়কে কেন্দ্র করে এই আন্দোলন গড়ে উঠেছে, যে একটি মোটামুটি একটা সেটেলড ইস্যু ছিল। সরকার আগের 2018 সালে এটা স্থগিত করার পরে এটা নিয়ে তেমন আর উচ্চবাচ্য ছিল না, কিন্তু হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। এবং হাইকোর্টের ভূমিকা বা উচ্চ আদালতের ভূমিকার সঙ্গে সরকারের ভূমিকা, এগুলোকে মানে একসঙ্গে দেখার একটা অবকাশ তৈরি হয়ে গেছে মনে হচ্ছে আন্দোলনকারীদের কাছে। তারা সরকারের কাছে দাবি করছে, কিন্তু বিষয়টা সরকার বলছে এটা আমাদের বিষয় না, এটা আদালতের বিষয়। এখন কালকে আপিল বিভাগের ফুল বেঞ্চে হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পরে এটা কী সিদ্ধান্ত নেয় আপিল বিভাগ, কারণ আপিল বিভাগ, চেম্বার জজ এগুলোর মধ্যে এই ঘোরাফেরা করেছে কয়েকদিন। এবং এর মধ্যে একটা নতুন বিষয় হচ্ছে যে 2 জন শিক্ষার্থী আবার এই মামলায় পার্টি হয়েছেন, পক্ষ হয়েছেন। এবং আন্দোলনকারীরা বলছেন যে এরা আমাদের কেউ না, কারণ যারা পার্টি হয়েছেন তারা কোটা সংস্কার চাচ্ছেন। এখন বাতিলের দাবি করা হচ্ছে রাজপথে, সংস্কারের কথা বলা হচ্ছে আদালতে। তো সরকারের একটা ঝোঁকও আছে, যেটা আজকে অধিকাংশ পত্রপত্রিকায় এসেছে, যে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের উপরই দেখতে চান যে তারা কি রায় দেন।
ডেফিনেটলি এই আন্দোলন যেমন সরকারের উপর চাপ তৈরি করেছে এবং কোর্টের উপরেও একটা চাপ সৃষ্টি করেছে, এটা অস্বীকার করা যাবে না। এরকম বিশ্বের বহু জায়গায় আন্দোলন হয়েছে যেগুলো আদালতের উপর চাপ সৃষ্টি করে, বাংলাদেশেও এরকম হয়েছে। এবং এটা কোনো আন্দোলন কোনো সাব জুডিস ম্যাটার না, কারণ আমাদের দেশে বা বিভিন্ন দেশে এই কোর্টের কেন্দ্র করে আন্দোলন হয়েছে এবং আমাদের দেশে তো লাঠি মিছিল হয়েছে, বহু কিছু হয়েছে। এবং আগরতলা মামলা যে মূল বন্দী ছিলেন তাকে মুক্ত করে আনার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। তারপর আদালত কোথায় উড়ে গেছে সেগুলি বাংলাদেশের ইতিহাসে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার একটা সমাধান করতে হবে। সমাধানটা কোন পথে? এখন সরকার এর মধ্যে আন্দোলনকারীদের উপর কোনো নিপীড়ন চালায়নি বা দলীয় সংগঠন দিয়ে কর্মীদের দিয়ে আন্দোলন হামলা চালায়নি, কিন্তু একই সঙ্গে তারা আলোচনাও করেনি। তাহলে জিনিসটা কি? তাহলে জিনিসটা হচ্ছে যে তারা হয়তো কোর্টের রায়ের জন্য অপেক্ষা করেছে। এই যে এবং আপনি যে কথাটা বলছেন যে আলোচনা করেনি সরকার, আপনি যে কথা সরকার গেছে আলোচনা করার কোনো স্কোপ আছে যেহেতু ব্যাপারটি সাবজুডিস? কোনো সাবজুডিস ম্যাটার আলোচনা করতে কোনো অসুবিধা নেই। সরকার তো ছাত্রদের রেখে বলতে পারতো যে আমরা চলেন সবাই মিলে আমরা কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করি, তারপর দেখা যাবে। কারণ কোর্টের সিদ্ধান্ত যেটাই হোক না কেন, সরকারের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। আবার পার্লামেন্ট দিয়ে সরকার এটা ঘুরিয়েও দিতে পারে, এটা কোনো অসম্ভব ব্যাপার না বাংলাদেশে। কোর্ট যদি আজকে বলে যায় যে না হাইকোর্টের রায় বহাল থাকবে, তাহলে রাজপথে আন্দোলন হবে, কিন্তু সরকার কিছু করবে না, কারণ বিপদ তো কোর্টের নয়, বিপদ তো হবে সরকারের। তো সেই জায়গায় সরকার অবশ্যই সরকারের দেখার আছে আমি মনে করি। আর বাংলাদেশে সরকার একটা স্টে চেয়েছে একটা রায়ের ব্যাপারে, চেম্বার জজ দেয়নি, এটা একটু অস্বাভাবিক ব্যাপার বটে। কিন্তু তারপরে আমরা উচ্চ আদালতের প্রতি সম্মান রেখেই বলবো, যারা জন অনুভূতি বা ছাত্রদের যেই উপলব্ধি, সেই উপলব্ধির ব্যাপারে তারা যত্নবান হবে। এর বেশি কিছু আমার মনে হয় আমাদের বলার ঠিক হবে। আপনাকে অনেক ধন্যবাদ জর্জ ভাই। এই শওকত ভাইয়ের এই কথাটা নিয়ে, মানে আপনি একজন আইনজীবী, উচ্চ আদালতেই কাজ করেন, শওকত ভাই যে কথাটি বলছেন যে সাবজুডিস ম্যাটার হলেও সেটা আদালতের ব্যাপার, কিন্তু অন্ততপক্ষে আন্দোলনকারীদেরকে ডেকে সরকার কোনো আলোচনা করতে পারতো, শওকত ভাই মনে করেন? মানে শওকত ভাই যেহেতু তো একেবারে স্পেসিফিক্যালি বলছেন যে অন্ততপক্ষে এটুকু তো বলতে পারতো যে আদালতের রায়ের জন্য আমরা অপেক্ষা করি বা আদালত কি দেয় সে পর্যন্ত দেখি। মানে এই বক্তব্যটা শওকত ভাইয়ের, এটা সম্পর্কে আমি আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে, শওকত ভাই সহ যারা দেখছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এখানে কোটা আন্দোলন কিংবা কোটা সংস্কার, কোটার ভিত্তিতে দেশে চাকরি বাকরি কিংবা অন্যান্য সুযোগ সুবিধা থাকবে কি থাকবে না, এটা খুবই একটা বড় রকমের আলোচনার অবকাশ রাখে। এটা অবকাশ রাখে এই কারণেই, বাংলাদেশের জন্মের সাথে ঐতিহাসিকভাবেই এই কোটা ভিত্তিকভাবে বিভিন্ন জায়গায় চাকরি কিংবা ভর্তি এইগুলো সুযোগ সুবিধা প্রদান করার প্রথম কারণ যেটা, যে আমাদের সমস্ত জনগোষ্ঠীকে মেইন স্ট্রিমের সাথে কানেক্ট করা। এখন কোটা তো শুধু আপনার মুক্তিযোদ্ধা কোটা নয়, এখানে সব ধরনের কোটাই আছে। এখানে আপনার নারী কোটা আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটা আছে, আপনার প্রতিবন্ধী কোটা আছে, জেলা কোটা আছে। এইগুলো মূল কারণ হচ্ছে যে আমাদের এই দেশ পরিচালনার ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের যে যেখানেই থাকুক না কেন, মেন স্ট্রিমে সবাই যেন কানেক্ট হয়ে দেশটাকে একসাথে সম্মিলিতভাবে সবাই এগিয়ে নিয়ে যান। এখন এই বিষয়টাকে যদি অসঙ্গতিপূর্ণ কোথাও থেকে থাকে, সেই অসঙ্গতির জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারি, এবং সেটাই হবে আমাদের সবার জন্যেই নিরপেক্ষ জায়গা। কেননা এটা কোনো আমাদের যে আইডিয়ালিস্টিক ডিফারেন্সেস বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের ভিতরে আমাদের আছে, সেই ডিফারেন্সটাকে আমরা যদি তার উপরে ভিত্তি করে এই আন্দোলনের এক একজন এক এক জায়গা থেকে ব্যাখ্যা প্রদান করি, সেটা হবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কেননা এর সাথে বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যিনি সন্তান, ওনার তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই কোটার ভিত্তিতে উনি প্রিভিলেজ পান। তো এইরকম আপনার সমস্ত জায়গায় এর ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। কেননা এটা যে সমাজের সাথে অসঙ্গতিপূর্ণ তা কিন্তু নয়, যেইটুকু অসঙ্গতিপূর্ণ সেইটুকু আমরা যদি অ্যাড্রেস করি, এবং অ্যাড্রেস করার পরে মহামান্য আদালতে যে বিষয়টা পেন্ডিং অবস্থায় আছে, সেটা আমার বিশ্বাস
ওনারা এক্সটেন্সিভলি সমস্ত কিছু আলোচনা করবেন, বিভিন্ন তথ্য উপাত্ত, এবং এই কোটার ভিত্তিতে এযাবৎকালে অন্তত না হোক গত 5-10 বছরে এই কোটার উপরে ভিত্তি করে কত মানুষের চাকরি হয়েছে কি হয় নাই, কোন কোন কোটায় কত মানুষের চাকরি হয়েছে সেটাও বিচার্যের বিষয় রাখে। 30% মুক্তিযুদ্ধের কোটার কথা বলা হচ্ছে, কিন্তু আমার কাছে যতদূর আমি মনে পড়ে যে পরিসংখ্যানে দেখা গেছে যে 5 থেকে 6%-এর উপরে মুক্তিযুদ্ধের কোটায় আবেদনই পড়ে না, বাকিটা কিন্তু আপনার ফাঁকা পড়ে থাকে। সেই ফাঁকাটা মেধার ভিত্তিতে ইনক্লুড হচ্ছে। রাইট। এখন 5% নারী কোটা, 5% অনগ্রসর, 5% আপনার পাহাড়ি, এগুলো তো আপনি বাদ দিতে পারবেন না, তাহলে পরে আপনার একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়ে যাবে। তো সেই জায়গা থেকে যাতে এই দেশটা বিচ্ছিন্নভাবে কোনো জনগোষ্ঠী দ্বারা পরিচালিত না হয়, সম্মিলিতভাবে হয়, যার জন্যই কোটা ব্যবস্থার প্রবর্তন। এখন অসঙ্গতির জায়গা একটাই সবাই অ্যাড্রেস করছে, সমস্ত জায়গায় আমি দেখছি, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। দ্যাটস দ্য প্রবলেম। ওইখানেই সবাই বারবার অ্যাড্রেস করছে। এখন যদি এইটা অসুবিধা হয়ে থাকে এবং যদি দেখা যায় যে 5 থেকে 7%-এর ওপরে আবেদন পড়ছে না, তাহলে সেখানে কমিয়ে আনা যেতে পারে, 30%-এর জায়গায় কমিয়ে 15% করা যেতে পারে, কিংবা ইভেন 10%-ও করা যেতে পারে। কিন্তু তাই বলে আপনি বিভিন্নভাবে যে বলা হয়ে থাকে এটা বাতিল করে দিতে হবে, এটা আনস্ক্রুপুলাস, এটা আপনার অবিবেচকের মতো সিদ্ধান্ত হবে একটা। কেননা আমরা সামগ্রিকভাবে আপনার আজকে নারী কোটার কারণে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় যে নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, এবং সমস্ত পৃথিবী আমাদের এলডিসি বলেন, এসডিজি বলেন, সমস্ত জায়গায় নারীর ক্ষমতায়ন একটা প্রধান ভূমিকা, মুখ্য ভূমিকা রেখে যায়। তো সেই জায়গায় কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই সমস্ত আমাদের ফ্যাসিলিটিসগুলোর কারণেই। যার কারণে এইগুলিকে উপেক্ষা করে শুধুমাত্র মন গড়া বলে দেওয়ার উপরে ভিত্তি করে আমরা যার যার জায়গা থেকে ব্যাখ্যা করাটা দুঃখজনক। আমার মনে হয় খুব বিবেচনা প্রসূতভাবে যেইটুকু আপনার অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো দূর করে সেইগুলো আমরা সংস্কার করতে পারি। এই সংস্কার করাটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক কাজ। এর বাইরে আমরা রাজনৈতিক জায়গা থেকে নিজের ব্যক্তি স্বার্থের কারণে নানান রকমের উদাহরণ, গল্প এগুলো করতে পারি, সেটা হবে আমাদের শুধুমাত্র ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের হিসাবে। দেশের স্বার্থে যদি করতে হয় তাহলে অবশ্যই এটা বাতিল করা যাবে না, এটাকে সংস্কার করে যুক্তিযুক্তভাবে অসঙ্গতিগুলো দূর করে একটা সংগতিপূর্ণ একটা জায়গায় আনা, যেটা মহামান্য আদালতের কাছে আছে। এবং আমি বিশ্বাস করি ওখানে অত্যন্ত বুদ্ধিমান মানুষগুলো বসে আছেন, তারা এই সমস্ত সার্বিক বিবেচনা করে কালকেই যে এটা আপনার রায় দিয়ে দেবে তা না, এটা 5 দিন ধরেও আপনার শুনানি চলতে পারে, 10 দিনও চলতে পারে। শুনানির পরে তারা একটা ব্যাখ্যা দিয়ে সেখানে একটা রায় দেবে, সেটা আমার মনে হয় সবার জন্য মঙ্গলকর হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ শওকত ভাই। এই প্রসঙ্গ শুনছিলাম আমরা, অন্য একটা প্রসঙ্গে এটার সঙ্গে কিছুটা যুক্ত। বিসিএস এর প্রশ্ন ফাঁসের অভিযোগে 17 জন এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন, সিআইডির হাতে গ্রেফতার হয়েছে। সিআইডি বলছে যে আরও বেশ কয়েকজনকে তারা নজরদারিতে রেখেছেন, গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এর মধ্যে 7 জন আজকে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এখন প্রশ্নটি হচ্ছে, ধরুন এই বিসিএস সরকারি সব চাকরিতেই কোটার প্রসঙ্গে আন্দোলনটা, কিন্তু মূল বিষয়টা তো হচ্ছে বিসিএস কেন্দ্রিক। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে বিসিএস কেন্দ্রিক। তো এখন একটা জায়গায় আমরা মানে এটা ধরুন একটা কি বলে যে একটা প্রক্রিয়া, যে কোটা আপনি কোন ক্ষেত্রে কত শতাংশ রাখবেন কি রাখবেন না ইত্যাদি প্রসঙ্গ পক্ষে বিপক্ষে আলোচনা চলছে, এটা তো একটা বিষয়। কিন্তু প্রশ্ন ফাঁস কিংবা এই ধরনের বিষয়, এটা তো নৈতিকতার বিষয়, এটা তো হচ্ছে একেবারেই কি বলে যে সততার প্রসঙ্গ। এখানে তো আর কোনো ধরনের আলোচনার সুযোগ থাকতে পারে না যে প্রশ্ন ফাঁস হবে কি হবে না, এই আলোচনাতে সুযোগ থাকতে পারে না। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা কি নজর দিচ্ছেন? আমি বলতে চাইছি, ধরেন তরুণ প্রজন্মই তো অনেক ক্ষেত্রে বদল আনে, তারাই অগ্রগামী থাকে, তো এই জায়গাগুলোতে কি তারা নজর দিচ্ছেন শুধুমাত্র আমার কোটা নিয়ে? না, তরুণদের স্বপ্ন হচ্ছে ভবিষ্যৎ। তারা বর্তমান যে সিস্টেম, তারা তো কখনো চিন্তাই করতে পারে না যে আমি যে পরীক্ষা দিতে যাব সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। ইতিপূর্বে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে, সেগুলো ছিল বিচ্ছিন্ন আন্দোলন। যেখানে যখন ধরা পড়েছে, যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এরকম ধরা পড়েছে, একজন অধ্যাপক পর্যন্ত গ্রেপ্তার হয়েছিলেন বা গ্রেপ্তার হতে দেওয়া হয়নি তাকে। বিভিন্ন জায়গায় হয়েছে, মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে, এমবিবিএস পরীক্ষার ক্ষেত্রে এরকম হয়েছে দেখেছি। কিন্তু পিএসসি যেই জায়গাটায় দেশের মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান যারা সরকারি নিয়োগের ক্ষেত্রে, সেই জায়গায় পরীক্ষা যদি এরকম প্রশ্নপত্র ফাঁস হয়, এবং এটা একটা র্যাকেট, মানে 1-2 না, এটা সংঘবদ্ধভাবে তারা এটা করছে, এবং এটা অত্যন্ত চাঞ্চল্যকর সংবাদ আমরা যেটা দেখলাম। তো এখন পিএসসির চেয়ারম্যান এমনও বলেছেন
যে অমুক পরীক্ষার যদি প্রমাণিত হয় যে তারা প্রশ্নপত্র আউট করেছিল তাহলে সে পরীক্ষাই বাতিল করে দেওয়া হবে। এখন পরীক্ষা দিতে যাওয়া নিরীহ ছাত্ররা যারা ভালো করেছে তারাও এখন বাতিল করে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এটা আমার মনে হয় একটা ভয়াবহ জিনিস। এইটা কেন আমরা বন্ধ করতে পারছি না? ওয়াই কিছু লোক, কর্মচারী, অফিসার তারা সাহস পায় যে এই প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনাগুলি ঘটাতে, এবং পিএসসির কর্তৃপক্ষই বা কীভাবে এটা করে? এখন গোয়েন্দা কি সব জায়গায় লাগিয়ে কি আগাম তথ্য কি নেওয়া সম্ভব নয়? এইসব জায়গায় যেসব নিয়োগ হয়েছে এইগুলো পিএসসিতে নিয়োগের ক্ষেত্রেই আমার মনে হয় এটা একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আর বাংলাদেশে পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে গত বেশ কয়েক বছর ধরে যারা পরীক্ষা দেন তাদের ব্যাপারে শুনেছি যে তাদের রাজনৈতিক মতামতের মানে আদর্শ কি, পারিবারিক আদর্শ কি, এটাও গোয়েন্দা সংস্থা দিয়ে আগে তদন্ত করে দেখা হয় যারা উত্তীর্ণ হয়, এবং সেইভাবে ভাইভাতে তারা বাদ পড়ে, এরকম অনেক অভিযোগ আছে। আমি মনে করি যে পিএসসির এই বিষয়টি এটি কিন্তু আমার মনে হয় যে এটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং এটাকে সরকারের দেখা উচিত। এবং পিএসসি ঘেরাও করে আন্দোলন করলে 5 দিন 10 দিন আন্দোলন হলেই যে এই লোকগুলিকে শুদ্ধ হয়ে যাবে এটাও নয়, কিন্তু সরকারকে এই ব্যবস্থাটা নিতে হবে। এখানে শুধুমাত্র একটা মানে কখন হয়েছে কি হয়েছে সেটি তো বিষয় না, হয়েছে এবং হওয়াটা কোনোভাবেই কাম্য নয় সেটাই কথা। কিন্তু ব্যাপারটি হচ্ছে এই যিনি আবেদ আলী, যিনি গ্রেফতার হয়েছেন বা যাকে নিয়ে বেশি আলোচনা, 17 জন গ্রেফতার হলেও তাকে নিয়ে তো বেশি আলোচনা, তিনি কিন্তু পিএসসিতে ছিলেন আজকে থেকে কমপক্ষে 10-12 বছর আগে, এবং তিনি পিএসসি থেকে চাকরিচ্যুত হয়ে পিএসসির মামলাতেই কিন্তু তিনি আসামি ছিলেন, পিএসসি তার বিরুদ্ধে মামলাও করেছিল। সুতরাং ব্যাপারটি যে একেবারেই নতুন বা গত কয়েকটি বিশেষের সময় হয়েছে তা কিন্তু নয়, এটা অনেক পুরনো র্যাকেট। এবং আপনি দেখবেন যে ওই স্বাস্থ্য পরিদপ্তরের ডিজি ড্রাইভারকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, আপনার মনে আছে যখন কোভিডের সময়, খুব সম্ভব আফজাল, সেই ড্রাইভারও একটা মহা ধনী লোক পরিণত হয়েছে। তো এই চরিত্রগুলো আমরা সবাই জানি, আমাদের আশেপাশে দেখি যে অমুক লোক এই বাড়ি করেছে, অমুক লোকের এত টাকা, কিন্তু এগুলো আসলে আলোচনার মধ্যেই থেকে যায়, বাস্তবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জর্জ ভাই, এখন ধরুন প্রশ্ন ফাঁস করার জন্য তো নিশ্চয়ই আর দায়িত্বশীল কেউ বলেনি, কিংবা সেটা কখনোই হয়নি, কিন্তু ব্যাপারটি হচ্ছে নৈতিকতার বিষয়টি হয়েছে। এখন ধরুন আজকে নতুন করে 17 জন মানে গ্রেফতার হলেন, আজকে না তো গতকালকে গ্রেফতার হয়েছেন, আজকে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, কয়েকজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে এই জায়গাটিতে এইভাবে যখন আজকে অনেক করে আলোচনায় আসলো, অনেক করে রিপোর্টিং হচ্ছে, সেটি একটি বিষয়, কিন্তু পিএসসি যেটি বলছে যে তিনি অনেক আগেই চাকরিচ্যুত হয়েছেন, আবেদ আলী অনেক আগেই অনৈতিক কর্মকাণ্ডের কারণে চাকরিচ্যুত হয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা চলমান আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই বিষয়গুলো কি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে আপনি মনে করেন? মানে চাকরিচ্যুত হয়েছেন, মামলা চলমান আছেন, সেই মামলার কি অবস্থা সেটাও কেউ জানেন না, সব মিলে একটু কিছুটা ওভারলুক করার মতো মনোভাব ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের জন্য। এটা আপনার, আমি তো এই আবেদ আলীর এই নিউজ দেখার পরে আমার অবাক হয়ে স্ট্রোক করে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে, যে কি অবস্থা। এখন এই সমস্ত যখন বের হয়ে আসার পরে যখন আমরা পিএসসি চেয়ারম্যানের কাছ থেকে বক্তব্য পাই যে আমরা 4টা সেট প্রশ্ন তৈরি করি, অতএব কোন প্রশ্ন যাচ্ছে না যাচ্ছে এটা কেউ বুঝতে পারবে না, ঠিক পরীক্ষার 20 মিনিট কি 30 মিনিট আগে আমরা মেসেজে পাঠিয়ে দিই যে এই সেটের উপর পরীক্ষা হবে। তো এইটা আপনার ওনার একটা ভুল ব্যাখ্যা উনি করেছেন, কেননা এই প্রশ্ন যখন ফাঁস হয় তখন এই 4টা সেটের প্রশ্নই তাদের কাছে থাকে, এবং যাদের কাছ থেকে ওনারা এই প্রশ্নপত্র বিক্রি করেন তাদেরকে ওনারা নিয়ে যে এই 4টা সেটের উপরে ট্রেনিং দেন, তারপর ওরা পরীক্ষায় বসেন। অতএব পিএসসি চেয়ারম্যান যে ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যাটা গ্রহণ করার মতো নয়। অপরপক্ষে যেটা ওনার করা উচিত ছিল যে এই প্রশ্নপত্র ফাঁস কিংবা আমাদের যেই সিস্টেমের ভেতর দিয়ে এই কার্যক্রমগুলো চলছে সেইটাকে অ্যাড্রেস করে এটাকে বন্ধ করা, রাদার উনি এটাকে ডিফেন্ড করার জন্য এক ধরনের কথা বলছেন। এইটাই হচ্ছে আপনার মূল দুঃখের যে কষ্টের জায়গা। যখন একটা বিষয় প্রমাণিত যে এটা এভাবে হচ্ছে এবং আমি আমার দায়িত্বপূর্ণ চেয়ারে থেকে আমার দায়িত্ব হবে যে এইটাকে তাহলে কিভাবে চেঞ্জ করে এটা বন্ধ করা যায়, আমি এটার উপরে তো আমি এটাকে ডিফেন্ড করতে পারি না, তো উনি এটাকে ডিফেন্ড করার জন্য এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, সেটা একটা
আপনার আমার কাছে অনেক দুঃখের মনে হয়েছে যে এটা করা উচিত হয়নি ওনার পক্ষে। উনি এটা অ্যাড্রেস করে এটা বন্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দিকে আমাদেরকে যেতে হবে। এখন পেছনের দিকে যে কাজগুলো হয়ে গেছে, উনি 10-12 বছর আগে রিটায়ার করেছেন, এরপরে আরো অনেকে চাকরি করছেন, তার আগেও করছেন, যেটা আমরা বুঝতে পারি যে লাস্ট 20 থেকে 25 ইয়ার্স ধরে এই প্রশ্ন ফাঁস এভাবে হয়েই যাচ্ছে, এবং এই ফাঁসকৃত প্রশ্নের উপরে বাংলাদেশের প্রশাসনের অনেক বড় বড় কর্মকর্তারা আজকে বসেও আছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে পেছনের দিকটা যেহেতু আমি আর বদল করতে পারবো না, আমার হাতে নেই, তাহলে আমি আজকের থেকে সামনের দিনে কিভাবে এটাকে বন্ধ করতে পারি সেই প্রক্রিয়ায় আমাকে যাওয়া। সেই প্রক্রিয়ায় যাওয়াটাই হবে ওই সমস্ত স্ব প্রতিষ্ঠানের জন্য একটা কার্যকরী পদক্ষেপ, এবং দেশের জন্য একটা অত্যন্ত কার্যকরী পদক্ষেপ হবে। সেই দিকে যাওয়ার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং যারা এইগুলোকে দেখভাল করেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই সমস্ত বিষয়গুলো কিভাবে সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়, প্রক্রিয়াটা চেঞ্জ করে এই প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে কিভাবে দূর করা যায় সেই দিকে আমাদের এখন নজর দিতে হবে। এখন আপনি প্রশ্ন করেছেন এগুলো কেন আমরা আগেই বুঝতে পারিনি, বুঝতে পারি না। দেখেন, আমাদের একটা দুর্ভাগ্যজনক অবস্থা হচ্ছে এইটা যে এই দেশে আপনার যারা অনলাইন ই কমার্সের বিজনেস করেন, তারাও এই দেশ থেকে টাকা পাচার করে আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই একটা কারিগরি বোর্ডের চেয়ারম্যান, উনি ওনার ওয়াইফকে দিয়ে প্রশ্নপত্র ফাঁস করান। আমি দেখতে পাচ্ছি আপনার কি বলে, এই যে ড্রাইভার, স্বাস্থ্যের মতিন, এরা কিভাবে এই কাজগুলো করছে। তো আপনি যদি সামগ্রিকভাবে দেখেন, তাহলে আমি বলবো যে এই বাংলাদেশের এখন যে অবস্থা, এই সমাজটা একটা পতনমুখী সমাজের দিকে যাচ্ছে। এই পতনমুখী সমাজ ব্যবস্থা কিভাবে এই দিকে গেল, আমি সমাজবিজ্ঞানী না, আমি এটা বলতে পারবো না কেন এটা হয়ে গেল, কিন্তু এটা হয়েছে। এই ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু সমাজের এই পতনকে নিশ্চিত করে না। রাষ্ট্র চলে রাষ্ট্রের নীতির মধ্য দিয়ে, সমাজ চলে সমাজের যে সমস্ত স্থানীয় নীতি, সেই নীতি দিয়ে। ধানমন্ডির সামাজিক ব্যবস্থা একরকম, গুলশানের সামাজিক ব্যবস্থা একরকম, রামপুরার একরকম, তো বাড্ডার আর একরকম। যেহেতু সমাজ ওই স্থানীয় সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ন্ত্রিত হয়, রাষ্ট্র সমাজ নিয়ন্ত্রণ করে না, রাষ্ট্র রাষ্ট্রীয় নীতির ভেতর দিয়ে চলে। যার কারণে আমাদের এই সমাজটা পতনমুখী হলো কিভাবে, আমাদের পারিবারিক শিক্ষা কিংবা আমাদের স্কুলিং, এই যে বেড়ে ওঠার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভিতরে কিভাবে গত 20-25 বছর যাবত ধীরে ধীরে এই গলতটা ঢুকে পড়লো, সেটাও এখন আমাদের মনে হয় খুব বড় রকমের ভাবে একটা আলোচনা এবং বিবেচনার প্রশ্ন দেখা দেয়। কেননা সমাজের সর্বস্তরের মানুষ, যারা প্রশাসনের সাথে জড়িত, শুধু তারাই নয়, সর্বক্ষেত্রের মানুষই কোনো না কোনোভাবে আমরা এই নৈতিক অধঃপতনের দিকে ধীরে ধীরে কিভাবে যে চলে গেলাম, এটা আমি বলতে পারবো না, আমার ঠিক জানাও না, তবে আমি চোখের সামনে যা দেখছি সেইটাই আমি বললাম। এর থেকে বেরোয় আসার জন্য আমাদের সম্মিলিতভাবেই সবারই ওই নৈতিক শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা যেন আবার বহাল থাকে, আমরা যেন ঠিকমতো চলতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি। অনেক ধন্যবাদ শওকত ভাই। আমার একটু সংক্ষেপ করে যদি বলেন, ধরুন একটা যৌক্তিক সমাধান আসুক কোটার ক্ষেত্রে, চাকরিতে কোটার ক্ষেত্রে, সেটা তো সবাই প্রত্যাশা করেন, সরকারের তরফে এই ধরনের কথাই বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে, জর্জ ভাই যে কথাটি বলছিলেন, যে কারোর বক্তব্যে কেউ ব্যাপারটা এরকম করে বলছেন যে মনে হচ্ছে যে 56% কোটার মধ্যে শুধুমাত্র 30% মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তাদের যত অ্যালার্জি, এই জায়গাটাতেই কারোর আপত্তি। কোটা সংস্কারের পক্ষে অনেকেই বলছেন, জর্জ ভাইও বলছিলেন যে এটা প্রয়োজনের তাগিদে কমানো বাড়ানোর বিষয়টি আসতে পারে। কিন্তু ব্যাপারটি হচ্ছে 56%-এর শুধুমাত্র 30% মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যখন শুধুমাত্র প্রশ্ন তোলে, তখন এই আন্দোলনের যৌক্তিকতার জায়গাটা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয় কিনা। এটার মূল কারণ হচ্ছে হাইকোর্টের রায়টা কি ছিল। হাইকোর্টে যারা মামলা করেছিলেন তারা মুক্তিযোদ্ধা কোটা নিয়েই তো মামলাটা করেছিলেন। হাইকোর্ট তো রায় দিয়েছে মুক্তিযোদ্ধা কোটা নিয়েই, সব কোটা নিয়ে তো রায় দেয়নি। সেই কারণেই কিন্তু এই আলোচনাটা এখানে এসছে। এটা অন্য কোনো কারণে নাই, কেউ মুক্তিযুদ্ধের পক্ষ বা বিপক্ষ এগুলোর কারণে নাই। যেহেতু ওই রায়কে কেন্দ্র করে আন্দোলন করা হয়েছে, ওই রায়ের মধ্যে মূল বিষয়টাই ছিল মুক্তিযোদ্ধার কোটা, এবং সেটা নিয়েই এই কারণে কথাবার্তা হয়। আমি মনে করি যে এখন সমাজে সবাই উপলব্ধি করছেন যে হ্যাঁ, যেহেতু এটা উনিও বললেন যে 5%-এর বেশি পাওয়াই যায় না, তবে কিন্তু বাকিগুলো পূরণ করতে হয় অন্যভাবে, মেধা থেকে কিন্তু মেধা থেকে পূরণ হয়, কিন্তু আপনাকে এটা অফিসিয়ালি আপনি বলতে পারছেন না। সেই জায়গায় আমি তো মনে করি বিএনপি মহাসচিব এই কথাও বলেছেন যে কোটা সংস্কার হওয়া উচিত, 5-10% কোটা রেখে বাকিগুলো, এই কথাটা মহাসচিব বলেছেন। সবাই ফিল করে সংস্কার হওয়া উচিত, কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের থাকা না থাকা, মুক্তিযুদ্ধের বেশি আলোচনা, এটা আমার মনে হয় এটা কোনো, এর মধ্যে কোনো রাজনীতি নয়। যেহেতু হাইকোর্টের রায়টা ছিল, মূল মামলাটাই ছিল এটার কারণে, এই কারণেই আলোচনাটা হয়েছে। আচ্ছা, কিন্তু এটার মধ্যে আপনি কিন্তু রাজনীতি দেখছেন না, কিন্তু হচ্ছে যাদেরকে এটা নিয়ে বেশিরভাগ কথা বলছেন, আপনি তাদের রাজনৈতিক পরিচয়গুলো যদি দেখেন,
তখন কি আপনার কাছে মনে হয় যে তখনও মনে হয় যে আসলে রাজনীতি দেখছেন না? না, আমি এখনো পর্যন্ত মনে করি না যারা কথা বলেন তারা কোন প্রসঙ্গে কথা বলেন, কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা তাদের পোষ্যদের বা এই আত্মীয়দের যারা কোটার কথা বলা হচ্ছে, যে এটা যে মুক্তিযুদ্ধের প্রতি তাদের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে বলেন, আমি সেটা মনে করি না। আপনি কি মনে করেন জর্জ ভাই? আমি এটা আসলে বলতে পারবো না, তবে অবশ্যই এর ভেতরে আপনার রাজনৈতিক একটা অভিসন্ধি আছে বলে আমি মনে করি। রাজনৈতিক অভিসন্ধির ভিত্তিতেই ঠিক ওই একই জায়গায় পার্টিকুলার একটা জায়গায় বারবার আপনার বলা হচ্ছে এবং বিভিন্নভাবে ব্যঙ্গ করে নানানভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে, যে এই উপস্থাপনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এর পেছনে কোনো না কোনো কিছু একটা ক্রিয়াশীল আছে। তো শুধুমাত্র যে আপনার আদালতের রায়ের উপরে, আদালতের রায়ের মুক্তিযোদ্ধার পক্ষের কেউ যে এটা আদালতে গিয়েছে সেটা ঠিক, কিন্তু আদালত তো 56%ই বহাল করে রেখেছে। এমন তো না যে শুধু মুক্তিযোদ্ধাদের কথা বলেই রায় শেষ করে দিয়েছে, তা তো না। রায়ের ভিতরে আরো অন্যান্য যারা আছে তাদের কথা বলা হয়েছে, 56%ই বহাল করা হলো। এখন এই ক্ষেত্রে আমি বলছি যে যতটুকু অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো আপনার আদালত বিজ্ঞ জায়গা, ওনারা এটা বিবেচনা করে তারপরে একটা বিজ্ঞচিত রায় দেবেন। সেই রায়টা আমার মনে হয় সবার জন্য মেনে নেয় এটা সুস্থ স্বাস্থ্যকর হবে। আর যে সমস্ত কথা মাঝে মাঝে বলা হয় আমি সেইগুলো অনেকটা আসলে আমাদের দেশ তো সবাই যে যার মতো কথা বলতে পারে। 3 দিনের আলটিমেটাম দিয়ে দিলাম, 3 দিনের আলটিমেটাম কার বিরুদ্ধে দেওয়া হচ্ছে? আদালতের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, হায়েস্ট কোর্ট অফ দিস ল্যান্ড, যেখানে প্রত্যেকটা মানুষ তাদের কথা শুনতে বাধ্য, তাদেরকেও এইভাবে আপনার পৃথিবীর কোথায় এমন হয়? আজকে আপনার এই 21শ শতাব্দীতে এসে যখন এইরকম কথাবার্তা বলা হয় তখন আসলে মনে হয় যে আমরা কোথায় আছি, কে করছে কি, কোথায় কি বলা প্রয়োজন কি না প্রয়োজন, যার জন্যে আপনার এই যে কেউ কারোর কথা কোনো জায়গায় মানছেও না, শুনছেও না, এই অধঃপতনের দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি। এই নৈতিক অবক্ষয়ের জায়গাটা শকত ভাই, এখানে তো আর রাজনীতিও নেই, এখানে আর কোনো ধরনের মত পার্থক্যের কথা নেই, তো এই সামাজিক মূল্যবোধের জায়গাটাতে আপনি কি বলবেন? শেষ 1 মিনিট। এটা হচ্ছে যে আমাদের 30 সেকেন্ড। আমাদের দেশে যে একটা অনেস্ট মিডল ক্লাস, সৎ মধ্যবিত্ত শ্রেণী ছিল, সেটা বিলুপ্ত হয়ে গেছে অলমোস্ট। সেই সব জায়গায় এখন উঠে এসছে ডাক্তার এখন তার সরকারি দায়িত্বের চাইতে প্রাইভেট প্র্যাকটিসকে গুরুত্ব দিচ্ছে, শিক্ষক টিউটোরিয়ালকে গুরুত্ব দিচ্ছে, সব জায়গায় এরকম হচ্ছে। এবং যেভাবে হোক পয়সা কামাতে হবে এবং পয়সা কামিয়ে যেভাবে হোক মানে সম্পদ করতে হবে, এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো মধ্যবিত্ত এবং লেখাপড়ার মানের অধোগতি এবং রাজনৈতিক এই ক্ষেত্রে আমি বলি অবদান আছে, কারণ আমরা ক্রমাগতভাবে যে একটি গণতান্ত্রিক রাজনীতির যে বিকাশের বদলে অধোগতির কারণে আমাদের এই সমস্যা। জর্জ ভাই কিছু বলবেন কিনা? 30 সেকেন্ড একেবারেই। না, আমার তেমন কিছু বলার নেই। আমি বলবো যে এই দেশটা আসলে সবার, এই সবাই মিলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছি এবং সেই কাজ করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2041 সালে যে ভিশন দিয়েছেন সেই ভিশনটা বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন রকমের আমাদের অসঙ্গতি থাকতে পারে, সেইগুলোকে সব একসাথে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।